আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মাইনর 2 রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর তোমাদের ইউনিভার্সিটির যদি ছাত্রছাত্রীরা আমাদের ভিডিও বেশি করে দেখে এবং আমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে, পিডিএফ কপিটিতে দেখানো হবে। তোমরা পিডিএফ কপি যদি সংগ্রহ করো তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করার জন্য দূর দূরান্তে তোমরা ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো, সেই সঙ্গে তোমাদের সময়েরও প্রচুর ব্যয় হয়। এর চাইতে যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তোমাদের সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। আর যে সময়টি তোমার এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে যে সময়টি নষ্ট হয়, সেই সময়টি তুমি পারিবারিক কাজে বা অন্য কাজে বা তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো। এবার চলো দেখে নিয়ে আজকের সাজেশন। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি তোমাদের ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই সাজেশন তৈরি করা হয়েছে। যেভাবে তোমাদের ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় একইভাবে তৈরি করা হয়েছে এবং এই প্রশ্নোত্তরগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। বিগত দিনে যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে বাংলা মেজর মাইনর বা এডুকেশন মেজর মাইনরের নোট সংগ্রহ করেছিল, তারা 100% কমন পেয়েছে। তোমরাও কমন পাবে এবং অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবে। দেখো, সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর 2 অপশান বি অর্থাৎ দ্বিতীয় পছন্দ, এমএনসি অর্থাৎ এমএনসি 2 তোমাদের এটি কোড, মাইনর পেপারের কোড, এটি মাইনর কোর্স কোড। এবার যাদের বাংলা বাদে অন্য বিষয় মেজর রয়েছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, তাদের জন্য বাংলা মাইনর যদি থাকে দ্বিতীয় চয়েস হিসাবে, অর্থাৎ মাইনর 2 যাদের রয়েছে তাদের এই সিলেবাসটি তোমাদের জন্য প্রযোজ্য। দেখো, তোমাদের 10 মার্কের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। সেই 10 মার্কের জন্য তোমাদের এই সাজেশন। তোমাদের সাজেশনের আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে, 2023 সালে তোমাদের সিলেবাস পাবলিশ হয়েছে, এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। এখানে সেই সিলেবাসটি দেওয়া রয়েছে। সিলেবাসে তোমাদের ইউনিভার্সিটির যা যা রয়েছে সব এখানে রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, কোথাও খুঁজতে হবে না সিলেবাসে কি আছে। প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসটি তোমরা দেখে নিতে পারো, কারণ সমস্ত কিছু যদি আমরা একটি ভিডিওতে তুলে ধরতে চাই তাহলে প্রচুর সময় লেগে যাবে। তাই তোমাদের আমি বলবো যে আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবং কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের নোটসের ওপরে ভিত্তি করে এই সমস্ত ছাত্রছাত্রী নির্ভরশীল। তোমাদের ইউনিভার্সিটিতে আমাদের নোটসের তেমন চাহিদা নেই। যদি তোমরা চাও তাহলে আমরা তোমাদের ইউনিভার্সিটির সমস্ত নোটস তৈরি করব। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয়। প্রত্যেকটি সাবজেক্টের আমাদের একাধিক টিচার রয়েছে, তারা এই সমস্ত নোটস তৈরি করছে। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। দেখো, সাজেশন 2024 চর্যাপদ থেকে, অর্থাৎ একক অনে চর্যাপদ রয়েছে। চর্যাপদ থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ধরে নিবে এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের কাব্যমূল্য বিচার করে এর গুরুত্ব বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, চর্যাপদ কে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদে প্রকাশিত আর্থ সামাজিক জীবনের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ কার সম্পাদনায় কে কোথা থেকে প্রকাশিত হয়, চর্যাপদের পদকর্তা কতজন, চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব বুঝিয়ে দাও। তোমাদের 10 মার্ক যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় সেইভাবে এটা দেওয়া রয়েছে এবং এই প্রশ্নগুলো তোমাদের বিগত সালে এই প্রশ্নগুলো এইভাবে এসেছে। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন দেখো, এখন 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন, এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো, এই কাব্যের রাধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, রচনাকাল লেখক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে এর সাহিত্যমূল্য বা অভিনবত্ব বিচার করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবার একক 2 থেকে এই 6টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। তোমাদের এখানে দেওয়া রয়েছে 6টি প্রশ্ন, এই 6টি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্ন করতে হবে। এরপরে একক 2-এ তোমাদের যেগুলো রয়েছে, দেখো, মঙ্গল কাব্য থেকে প্রথমে প্রশ্ন, মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দেয়। 2 নম্বর, মনসা মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের নারায়ণ দেবের কবি প্রতিভার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বা কবি প্রতিভা বিচার করো। অথবা চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড কী কী, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো। 11 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। 12 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের রূপরাম চক্রবর্তীর বৈশিষ্ট্য বা মৌলিকত্বের দিকগুলির পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আরের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবি প্রতিভার পরিচয় দাও। 14 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। 15 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যের কটি খণ্ডে বিভক্ত, আর
ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন তা লেখো। এবার কৃত্তিবাস সোজা থেকে তোমাদের প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাসের নিজস্বতার পরিচয় দাও। প্রসঙ্গত তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখো। এরপরে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলী তোমাদের পাঠ্য রয়েছে বিদ্যাপতি ও চণ্ডীদাস। 18 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বাংলা পদকর্তা বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। চৈতন্যদেব ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন, তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের যে 10 মার্কের যে সাজেশনের প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এবার চৈতন্যদেব ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন দেখো। 20 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, তোমার মতামত দাও। 21 নম্বর প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দেয় কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো, তা যুক্তিসহ আলোচনা করো। সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য থেকে প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার যে কোনো একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রণয়োপাখ্যান রচনায় দৌলত কাজীর কবি কৃতিত্বের বা বিশিষ্টতার পরিচয় দাও। 25 নম্বর প্রশ্ন, দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কাব্যগ্রন্থের নাম লেখো। বাংলা এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 26 নম্বর প্রশ্ন, বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তার সংক্ষেপে আলোচনা করে। একজন বাউল কবির কবি প্রতিভার পরিচয় দাও। আধুনিক বাংলা সাহিত্য থেকে প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 31 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। 32 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধের বিকাশে বা গদ্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 33 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আমাদের এটি বিশ্বস্ত সংস্থা, তোমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে অথবা ফোনে কথা বলে নেবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আর লিখে দিতে হবে যে তুমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করো এবং বাংলা মাইনর 2 তোমার লাগবে। তাহলেই তোমাকে সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। ব্যস্ততার কারণে যদি আমি তোমার মেসেজ না দেখি, তোমার ভয়ের কোনো কারণ নেই, তোমাদের টাকা মার যাবে না। ঠিক মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, তোমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। তবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুকের গ্রুপে মেসেজ দেখে বা প্রলোভন দায়ক তোমরা মেসেজ দেখে কখনো সেখানে পেমেন্ট করতে যাবে না। আমরা কখনো কাউকে ফোন বা মেসেজ করবো না। তাই তোমরা নির্দ্বিধায় নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে মাইনর পেপারের জন্য। তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে কপিলা চরিত্রটি বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। 3 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে মালা চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদী সার্থক কিনা, পদ্মা নদীর মাঝি সার্থক কিনা বিচার করো। আরেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা পদ্মা নদীর মাঝি উপন্যাসের অবলম্বনে হোসেন মিয়া চরিত্রটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসের গঠন কৌশল বা কাঠামো সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়লেই পরীক্ষায় 100% কাউন্ট পাবে। প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে পরপর সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তারপরে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো পরপর দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না, সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। তোমরা অনেকে ডেমো দেখতে চাও কিন্তু তোমরা কখনোই হোয়াটসঅ্যাপে ডেমো দেখতে পাবে না, তোমরা এই ভিডিওতে দেখে নাও। এখানে সুন্দর করে উত্তর লেখা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কম্পিউটার টাইপ। আমাদের প্রচুর খরচ হয়, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিয়ে যাতে তোমাদের এই খরচটি, আমাদের যে বিপুল খরচ, সেই খরচটি উঠে আসে। কারণ কেউ বছরের পর বছর কখনো ফ্রি কাজ করবে না। আমাদের শিক্ষক রয়েছে, টাইপিস্ট রয়েছে, তার পিছনে তাদের নির্দিষ্ট বেতন রয়েছে, যে বেতনের টাকা আমাদেরকে পেমেন্ট করতে হয়। তাই তোমরা আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করো এবং আমাদের যদি তোমাদের ইউনিভার্সিটির বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তাহলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে। প্রতি সেমিস্টারে পেয়ে যাবে, তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা করতে হবে না। তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিডিও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং তারা যদি নোটস সংগ্রহ করে, আমাদের যদি খরচ উঠে যায়, তাহলে আমরা সমস্ত বিষয়ের নোটস তৈরি করবো। আমাদের আসলে আর্থিক
খুবই দুর্গতির মধ্য দিয়ে যাচ্ছে, যে কারণে আমরা তোমাদের ইউনিভার্সিটির নোটস তৈরি করতে সাহস পাচ্ছি না, কারণ আমরা ফার্স্ট সেমিস্টারে তৈরি করেছিলাম, আমরা খরচ তুলতে পারিনি। তাই তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, এটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।